নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। আইন অনুযায়ী আমরা চলি না, আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয়। আমরা প্রায় শুনি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় এবং জনগণের কিংবা গণের সার্বভৌমত্বের প্রশ্ন, কিন্তু জনগণের ইচ্ছা আর জনগণের সার্বভৌমত্ব এক নয়। জনগণের ইচ্ছার কোন একক বিন্দু নাও তৈরি হতে পারে, কখনো কখনো কোন একটা প্রশ্নে তৈরি হতে পারে, কিন্তু পরক্ষণেই সেই জনগণের ইচ্ছা বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে। কিন্তু সেইটাকে আমরা যখন জনগণকেই সার্বভৌম জায়গায় রাখি, তার একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয় যে সেই সার্বভৌমত্ব কোন পদ্ধতিতে প্রয়োগ হবে। গণতান্ত্রিক ব্যবস্থা বলে যে এইটা জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে হবে। এই কারণে এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের যদি আমরা কোন একক গোষ্ঠী কিংবা একটা দল একটা চিন্তাকে ডমিনেন্ট করতে চাই, সেটা ডমিনেন্ট হয়। নানান বৈপ্লবিক সংগ্রামের মধ্যে দিয়ে সেটা ডমিনেন্ট হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটাকে বিপ্লব হিসেবে আমরা যখন চিহ্নিত করি, তখন কেউ কেউ এটাই দাবি করেন যে তারা যেটা বলছেন সেইটাই বিপ্লব এবং সেইটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাই প্রয়োগ করতে হবে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন, অনেক সময় প্রায় ভুলে যান নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। এটা একটা বাস্তবতা এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা অনেক আলোচনা করেছি, আমি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু আনবো যে আমরা কোন একক চিন্তা অনুযায়ী এটাকে বৈপ্লবিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে যাব, নাকি আমরা কনসেনসাসের ভিত্তিতে এবং সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্বের যে প্রায়োগিক পদ্ধতি তার প্রতিনিধি নির্বাচনের কাঠামো, সেই পদ্ধতিতে অগ্রসর হব। এই দুটো আমাদের আজকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা। কাজে সে কারণে আমরা মনে করি জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় যদি সত্যিকার আমরা প্রকাশ চাই, যেটার মধ্যে যে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে, সেটা যে প্রায়োগিক নির্বাচনী পদ্ধতি আছে, সেইখানে আমাদের কনসেনসাস আছে। এবং আরেকটা কনসেনসাস আমরা তৈরি করেছি সংস্কারের প্রশ্নে। না নতুন সংবিধান কিংবা না বিপ্লব, এগুলোতে রাজনৈতিক দল যে কেউ এটার পক্ষে দাঁড়াতে পারেন, বলতে পারেন, কিন্তু এটাতে কনসেনসাস তৈরি হয়নি। কনসেনসাস আছে সংস্কার, কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। সেই কারণে আজকে আমরা যা কিছু অগ্রগতি করেছি, সেই জায়গাতে আমাদের বিশ্বত ঐকমত্য কমিশন যতটুকু জায়গা আমাদের সংবিধান সংস্কারের প্রশ্নে নিয়ে এসেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার। কোন পার্লামেন্ট কিংবা কোন সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না, বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না। ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানের অংশগ্রহণকারী, তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। কাজেই সেই বাধ্যতামূলক জায়গা অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, সেই একই বাধ্যতামূলক জায়গায় রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন, তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আমরা এখনো মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজনে সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন, কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয়। প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয়। আইন অনুযায়ী আমরা চলি না, আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয়, আইন পরিবর্তিত হয়। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বাংলাদেশের এই বিশেষ বাস্তবতায় এটা রাখবো। কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক, কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না। দুটো অবস্থানই বরং ভুল, কারণ এই সরকার যেমন সাংবিধানিক, আবার সে পুরোপুরি সাংবিধানিক না। এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে। সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার লেখা নেই, কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না, এইটা তো আশ্চর্য চিন্তা। সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে, সেটাই ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা সংবিধানে নাই। সেই ডক্ট্রিন অফ নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে। 106 সেই জায়গায় বলে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে। সেই কারণে রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন যিনি প্রধান ব্যক্তি থাকেন, যাকে রক্ষা করতে হয়, কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে।
এই যে আজকে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়। এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে, ব্যবস্থাগত চাহিদা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে ব্যক্তি কেবল তার রূপায়ণের প্রতীক কিংবা মাধ্যম হয়েছে। কাজে এই জায়গাটা আমাদের হিসাব করা দরকার, যে লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে, তাদের চাহিদা সবসময় এরকম একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা থাকে, কারণ এই দুটো গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি, লুটপাট এবং জনগণের বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা, সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।